চলেছি সবাই হীরক রাজার দেশে। মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশে ছবিটির বেশিরভাগ আউটডোর শুটিং এখানেই হয়েছিল। আর সেই জয়চণ্ডী পাহাড়ই হলো আমাদের এবারের গন্তব্য। আমাদের এবারের যাত্রাপথের সঙ্গী বন্ধু রঞ্জন ও তার পরিবার। ব্যান্ডেল থেকে সকাল 7টায় আপ ব্ল্যাক ডায়মন্ড ধরে 173 কিলোমিটার জার্নি করে আসানসোলে নামলাম ঠিক 9:30টায়। সেখান থেকে আসানসোল আদ্রা লোকাল ছাড়ে 10টা 15-য় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভাড়া 10 টাকা। যথারীতি নির্ধারিত সময়ের 10 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিল। যেতে হবে এখান থেকে 37 কিলোমিটার দূরে জয়চণ্ডী স্টেশন। কিছুক্ষণ চলার পর দামোদর নদের দেখা পেলাম। এখন বর্ষা বলে জলে পূর্ণ, অন্য সময় এর জল খুবই কম থাকে। মধুকুণ্ডা স্টেশন ছাড়ার পরই সবুজ প্রান্তরের শেষে পাহাড়ের সারি দেখা গেল। দেখতে দেখতেই বেরো এসে গেল। এর পরের স্টেশনেই আমাদের নামতে হবে। এখন শরৎকাল, তাই কাশফুলের মাথা ছাড়িয়ে জয়চণ্ডী পাহাড় উঁকি দিয়ে জানিয়ে দিল গন্তব্য আর বেশি দূর নয়। চলে এলাম জয়চণ্ডী স্টেশন। পরিষ্কার ঝকঝকে স্টেশন চত্বরে স্টেশন ভবনটি মন্দিরের আদলে তৈরি হয়েছে। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে পাড়ি দিল আদ্রা স্টেশনের দিকে। আমরাও ফুট ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে অটো করে চলে এলাম পশ্চিমবঙ্গ যুব আবাসের সামনে। ভাড়া পড়ল 150 টাকা। অনেকখানি এরিয়া নিয়ে 4তলা এই যুব আবাসটি তৈরি। এখানে রাত্রিবাসের বিকল্প ব্যবস্থা আরও একটি আছে, সেটি হলো জয়চণ্ডী হিল রিসর্ট। সেটি বেশ ব্যয়বহুল। রিসেপশনের পাশেই আছে ডাইনিং রুম। যুব আবাসে চেক ইন করে আমরা চললাম আমাদের 3তলার ঘরে।
করিডোরে এক পাশে যুগডেলা পাহাড় আর এক পাশে জয়চণ্ডী হিলটপ। রয়েছে সিসি ক্যামেরা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। যুব আবাসের দুই পাশ দিয়ে দুইটি সিঁড়ি আছে। 217 নম্বর ঘরটি রঞ্জনদের। পাশেই রয়েছে অ্যাকোয়াগার্ডে পানীয় জলের সুব্যবস্থা। আর এই অ্যাকোয়াগার্ডে পাশেই রয়েছে আমাদের ঘর 205 নম্বর। বেশ ছিমছাম আলো হাওয়াযুক্ত ঘর। জানলা দিয়ে বাইরে তাকালেই সবুজ পাহাড়ের হাতছানি। আলমারিতে কম্বলও রয়েছে দেখলাম। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এলাম ছাদে। এক পাশে রয়েছে জয়চণ্ডী শৃঙ্গ, আর এক পাশে রয়েছে যুগডেলা শৃঙ্গ। এই দুইয়ের মাঝে এই যুব আবাস। ছাদে রয়েছে বেশ কিছু সোলার প্যানেল, যা রাতে এই যুব আবাসে আলোর যোগান দেয়। এই ছাদ থেকে নৈসর্গিক দৃশ্য বড়ই চমৎকার। দুপুর 2:30টার মধ্যে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। আর এই যুব আবাসের পাশেই রয়েছে গায়ত্রী মাতার মন্দির। তবে বেশি দূর যেতে হলো না। বৃষ্টির প্রাবল্য আমাদের আবার যুব আবাসে ফিরে আসতে বাধ্য করলো। বৃষ্টি একটু কমলে আবারও আমরা বেরিয়ে পড়লাম। বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির বুকে পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে চললাম। এক সময় পৌঁছলাম বিরাট এক উন্মুক্ত প্রান্তরে। এখানে আরও অনেক পর্যটক দেখলাম বৃষ্টি মাথায় করে হাজির হয়েছে। প্রতি বছর এখানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত পাহাড়ে পাদদেশে উৎসব উপলক্ষে মেলায় স্থানীয় শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আবারও হঠাৎ জোরে বৃষ্টি নামল। বাধ্য হই সকলেই মন খারাপ করে আশ্রয় নিলাম চায়ের দোকানের ছাউনিতে।
বৃষ্টি থামতেই এবার আবার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। ধীরে ধীরে একসময় চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ারকে ডাইনে রেখে পৌঁছে গেলাম জয়চণ্ডী টপের কাছে। এখানে রয়েছে একটি বজরংবলী মন্দির, অল্প ওপরেই আছে জয়চণ্ডী মাতার মন্দির। সদ্য বৃষ্টি ভেজা প্রকৃতি যেন আরো প্রাণবন্ত লাগছে এই ওপর থেকে। প্রবল হাওয়া এবং বিদ্যুতের ঝলকানি উপেক্ষা করে অবশ্য বেশিক্ষণ উপরে আর থাকা গেল না। আমি খেয়ে নিয়ে আর আমার দিকে তাকিয়ে থাকতে এখন বড় হয়ে গেছে। নিচে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেল। নিচে চায়ের দোকানে চায়ের ভাঁড় হাতে নিয়ে আড্ডায় জমে উঠল। সন্ধ্যা গড়িয়ে রাতও বাড়ল। নিকষ কালো অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের রাতের আশ্রয়স্থল সরকারি যুব আবাসে। এই ছোটখাটো গুলো তো ওঠে মানুষ, ছেলেমেয়েরা সব আসে, ছোট দিয়েই তো বড়। চারিদিকে অন্ধকারের মাঝে আলোকিত যুব আবাসটিকে বেশ সুন্দর লাগছে। তাই দেরি না করে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আগামীকাল আবার সকাল 7:30টায় অটোয় রওনা হব গড় পঞ্চকোটের দিকে। ড্রাইভার আমাদের গড় পঞ্চকোট হয়ে পাঞ্চের ড্যাম দেখিয়ে কল্যাণেশ্বরীতে লাঞ্চ করাবে, তারপরে মাইথন ড্যাম দেখিয়ে বরাকর স্টেশনে ড্রপ করবে বিকেল 4টের মধ্যে। কারণ 4:30 আমাদের ডাউন ব্ল্যাক ডায়মন্ডে টিকিট কনফার্ম। পুরো প্রোগ্রামটার জন্য ভাড়া চাইছিল 2000 টাকা, অনেক দরাদরিতে নামলো 1600 টাকায়। পরদিন ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে গেল, তাই রাতে জয়চণ্ডী পাহাড়ের পরিবেশটা দেখার লোভ সম্বরণ করতে পারলাম না। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলাম। ব্রাহ্ম মুহূর্তে জয়চণ্ডীর রূপ স্মৃতির পাতায় রয়ে গেল। ভোরের আলো ফুটতেই 5:30টার সময় আবার পাহাড় শীর্ষে পাড়ি জমালাম সূর্যোদয় দেখার আশায়। ভোরের স্নিগ্ধ প্রকৃতিতে তখন কেবলমাত্র পাখিদের ডাক আর মৃদু স্নিগ্ধ হিমেল বাতাস, এক অপূর্ব পরিবেশ।
ফ্যান গম্ভীর প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করে দূরে ট্রেন হুইসেল বাজিয়ে তার গন্তব্যের দিকে ছুটে চলে গেল। দেব দিবাকরও তার নিদ্রা ভঙ্গ করে আত্মপ্রকাশ করল। আমরা ওই যুব আবাস থেকে ওই সরু পথ ধরে প্রায় অর্ধচন্দ্রাকারে যুগডেরা পাহাড়কে প্রদক্ষিণ করে ওই সিঁড়ির কাছে এই প্রাঙ্গণে এসে পৌঁছলাম। কি করে বুঝতে পারছি না। ওই তো ওইদিকে, ওই দেখ, ওইদিকে, ওইটা তো তুই। ওটাই তো সুবিধা হচ্ছে। ওটাই যাবো কি করে আমি? ওখানে যাওয়ারই বা কি এই যে এই দিকটা দেখা যাচ্ছে, পুরো চাষের জায়গা। ওই তো এটা দেখা যাচ্ছে। যদিও হীরক রাজার দেশে সিনেমার মতো হাতে তালি মেরে সশরীরে কোথাও যাওয়া যাবে না ঠিকই, কিন্তু মনকে নিয়ে যাওয়ার তো কোনো বাধা নেই। তাই চলো সবাই গড় পঞ্চকোট।